স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে মরা খাকি দ্বিতীয় পর্ব, মরা খাকি ফিরে আসে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে দেবশ্রী ভট্টাচার্যের কলমে মরা খাকি গল্পটি আমরা এর আগে তোমাদের শুনিয়েছি এবং তোমাদের সকলেরই সেই গল্পটা ভীষণ ভালো লেগেছিল। তাই তোমরা সবাই সেই গল্পের পরবর্তী অংশ শুনতে চেয়েছ। তাই আমরা আজ আবার তোমাদের জন্য সেই মরা খাকি গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে এসেছি। আজকের গল্প পাঠে রয়েছে অমিত, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প মরা খাকি ফিরে আসে। রাত তখন বেশ গভীর হয়েছে। আজ বোধহয় অমাবস্যা। চারিদিক শুনশান। দুটো শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। রামু গোয়ালা বের হলো বাড়ি থেকে। আজকাল এমন মাঝরাতে রোজই বের হয় সে। সদর দরজাটা বন্ধ হওয়ার একটা হালকা ক্যাঁচ আওয়াজ শোনা গেল। বুকটা কেঁপে উঠল রামুর। কি যে হয়েছে? এই রকম নিস্তব্ধ রাতে এমন হালকা আওয়াজেও মনে হয় যেন বুকের মধ্যে কি একটা হাতুড়ি পেটা করলো। একটু দাঁড়িয়ে গেল রামু। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে দরজাটা বন্ধ করল। তবে না করলেও বোধ হয় চলত। আছেটা কি এই ঘরে নেবার মতো? শুধু এই একরত্তি মেয়েটা ছাড়া। আর ওকে কেউ নেবে না, সে বিশ্বাস রামুর আছে। জন্মের সময় মা মরেছে, সেই মা আবার পিশাচিনী হয়ে মানুষের রক্ত খেয়ে বেরিয়েছে। ও মেয়েকে গায়ের আলে ফেলে রেখে এলেও কেউ ছোঁবে না। তবে ওই মালতী রাতের বেলায় বাসন ধুয়ে সদর দরজায় খিল দিত, তাই সেই অভ্যাসখানা রামু রেখেছে। অন্ধকার রাস্তা। পঞ্চায়েত থেকে বলেছিল সামনের মাস থেকে নাকি রাস্তায় আলো পুষবে। তা খুঁটিগুলো পোতা হয়েছে খান কত, কিন্তু আলোর দেখা নেই এখনো। তবে তাতে অসুবিধা নেই রামুর। এই গাঁয়ে তার জন্ম। এতটা বয়স কাটিয়ে দিলে এখানে ও কোন রাস্তার কোন পাথরটা একটু উঁচু হয়ে আছে সেটা বুঝতে অসুবিধে হয় না রামুর। অন্ধকারেও ঠিক আন্দাজ হয়ে যায়। আলের পথ ধরে সোজা জেলেপাড়ার দিকে এগিয়ে যায় রামু। রাত গভীর হলেই জেলেপাড়ার যত মরদ আছে বেরিয়ে যায় মাছ ধরতে। এখন ভাঁটার টান, মাছ ভালো পড়ে জালে। বাড়ির মহিলারা সব একলাই থাকে, তবে জেলেপাড়ার মেয়েগুলো বড্ড শিয়ানা হয়ে গেছে। কাল তো আরেকটু হলেই ধরা পড়ে গিয়েছিল রামু। গদাই জেলের বউ জানলার নিচে এক গামলা জলে শিঙি মাছ ছেড়ে রেখেছিল। না বুঝে জানলা দিয়ে ঘরে ঢুকতেই সোজা পা পড়ে যায় ওই শিঙি মাছের গামলায়। উফ, সে কি যন্ত্রণা! খালি পায়ের একেবারে ভেতর অবধি ঢুকে যায় শিঙি মাছের কাঁটা। কোনো মতে মুখের মধ্যে গামছা ঢুকিয়ে চেঁচানি বন্ধ করেছিল রামু। সবাই সন্দেহ করছে, সবাই সাবধান হচ্ছে। না, কিছুদিনের মধ্যেই জেলেপাড়া ছেড়ে অন্য জায়গা দেখতে হবে। আকাশের দিকে তাকালো রামু। একটা দুটো তারা দেখা যাচ্ছিল একটু আগে, এখন আর সেটাও দেখা যাচ্ছে না। কে জানে, হয়তো মেঘ করেছে। তবে বৃষ্টি এসে গেলে মুশকিল। রামু তাড়াতাড়ি পা চালালো। ওই তো দেখা যাচ্ছে জেলেপাড়ার ঝুপড়িগুলো।
আজ নিতাই জেলের বাড়িতে যাবে রামু। নিতাই জেলের ছেলেটার খুব জ্বর হয়ে ছেলেপুলোগুলো ঝিমিয়ে থাকে, তাই কাজ সারতে সুবিধে। ভাগ্য ভালো, জানলাটা খোলা আছে। খোলা জানলা দিয়ে একবার মুখ ঢোকালো রামু। আগের দিন শিঙি মাছের গামলায় পা পড়ে যাওয়ায় সাবধানে আছে সে। না, আজ আর জানলার তলায় গামলা নেই। তবে বিপদ অন্যখানে। ছেলেটার জ্বর বলেই হয়তো নিতাইয়ের বউ ছেলেটাকে একদম বুকের মধ্যে আঁকড়ে ধরে ঘুমোচ্ছে। এমন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে থাকলে রামু ছেলেটাকে নেবে কি করে? কিন্তু বিপদে পড়লে তো মানুষের বুদ্ধি বাড়ে। জেলের বাড়ি, এখন অবশ্য কোথাও মাছ নেই। নিতাই বোধহয় মাছ ধরতে গেছে। তবে ঘুমের মধ্যে কি আর অত কিছু খেয়াল থাকে? রামু আস্তে করে জানলা দিয়ে ঢুকে সোজা চলে গেল খাটের নিচে। সেখান থেকেই জোরে বিড়ালের ডাক ডেকে উঠল। একবারের ডাকেই কাজ হলো। ধড়মড় করে উঠে বসলো নিতাইয়ের বউ। ছেলেকে সরিয়ে রেখে একবার ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কিছু দেখতে না পেয়ে উঠে এসে জানলা দিয়ে মুখ বাড়ালো। রামু অমনি খাটের নিচ থেকে বেরিয়ে ছেলেটাকে বুকে চেপে আবার খাটের নিচে চলে গেল। বেচারা ঘুম চোখে বেড়ালের ডাক শুনে নিতাইয়ের বউয়ের মাথা থেকে এখন ছেলের কথাটা বেমালুম চলে গেছে। জানলা দিয়ে গলা বাড়িয়ে বিড়ালটাকে খুঁজে না পেয়ে নিতাইয়ের বউ দরজা খুলে বাইরে এসে দেখতে গেল, কিন্তু আসার সময় একবারের জন্যে খাটের দিকে খেয়াল করল না। খাটে যে বাচ্চাটা নেই সেদিকে তার আর চোখ গেল না। এই সুযোগের অপেক্ষাতেই ছিল রামু গোয়ালা। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বাচ্চাটাকে বুকের মধ্যে কষে চেপে ধরে খাটের তলা থেকে বেরিয়ে এসে ঝাঁপ দিল জানলা দিয়ে। একটা বোধহয় হালকা শব্দ হলো, কিন্তু নিতাইয়ের বউ এখনো বিড়াল খুঁজতে ব্যস্ত। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, নিতাইয়ের বউয়ের ঘুমের রেশ কাটার আগেই পালাতে হবে। কিন্তু এত ধস্তাধস্তি সহ্য হলো না ছেলেটার। রামুর বুকের মধ্যে লেপটা থেকে কেঁদে উঠল। আর উপায় নেই, রামু বুকের মধ্যে বাচ্চাটাকে চেপে ধরে প্রাণপণে দৌড়ল। নিতাইয়ের বউয়ের এতক্ষণে হুঁশ ফিরেছে। ক্যান ক্যানে গলায় চিল চিৎকার দিয়ে উঠল সে। জেলে পাড়ার মায়েদের চোখে ঘুম নেই। এমনিতেই কোলে বাচ্চা থাকলে মায়েদের ঘুমটুম কিছু আসে না। তার উপর এ পাড়ায় কিছুদিন ধরে যেসব কাণ্ডগুলো ঘটছে কারোর মাথায় আসছে না। রাত বিরেতে মায়ের পাশ থেকে কোলের বাচ্চা উধাও হয়ে যাচ্ছে। কত কাণ্ডই না করা হলো। ছেলেরা রাতের বেলা কাজ কারবার ফেলে পাড়া পাহারা দিল, মেয়েরা আঁশ বটি হাতে দৌড় আগলে পাহারা দিল। কিন্তু রোজই কারোর না কারোর ঘর থেকে বাচ্চা উধাও হয়ে যায়। দারোগা সাহেব দুদিন ঘুরে গেছেন এই পাড়া থেকে, কি সব পায়ের ছাপ টাপ নিয়ে গেছেন, কিন্তু সে ছাপ মেলাবে কার সাথে? জেলে পাড়ার সবাই জানে এ পাড়ায় ডাকলে পরে দারোগা আসে, কিন্তু সে আসা আর না আসা সমান। চোর ডাকাত খুনি হাতে ধরে মেরে পিটিয়ে আধমরা করে থানায় দিয়ে না এলে কোনো কাজই হয় না। তাই এখানে সবাই যে যার নিজের বাচ্চাকে নিজেই পাহারা দেয়, কিন্তু দিয়ে তো আর কোনো লাভ হয় না। বড় বেপরোয়া চোর ঠিক কোনো একটা ফাঁকতাল খুঁজে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। নিতাইয়ের বউ আঁশ বটিটা মাথার ওপর তুলে বেরিয়ে এলো ঘর থেকে। আজ একদম মাস ছড়িয়ে দেবো চোরের। ওগো ওগো ওগো, তোমরা সব কে কোথায় গেলে গো? এসো এসো গো, এসো এসো এসো। এক ডাকে জেলে পাড়ার মেয়েরা বেরিয়ে এলো দা বটি কাটারি হাতে। কই গো কোন দিকে গেল? হ্যাঁ, কোন দিকে গেল বলি? কোন দিকে গেল ওই মুখ পোড়াটা?
ওই তো ওইদিকে গেছে, ওইদিকে। সবাই ছুট দিল রামুর পিছনে। কিন্তু আজকাল রামুর যেন ডানা গজিয়েছে। বাচ্চাটাকে বুকে চেপে আলের পথ ধরে ছুটতে ছুটতে আলের পথ ধরে প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে সে। মেয়েগুলো হম্বিতম্বি করতেই এত দেরি করে দিয়েছে যে এখনো রামুর নাগালটিও পায়নি, আর পাবেও না। শুধু মুশকিল হলো এই বাচ্চাটা বড় বেশি কাঁদুনি। সেই যে একবার কান্না শুরু করেছে আর যে থামেই না। শীতের নিস্তব্ধ রাত্রে বাচ্চাটার কান্না অনেক দূর থেকে শোনা যাচ্ছে। রামু একবার পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলো, কাউকে দেখা যাচ্ছে না। মেয়েগুলো বোধহয় এখনো আল অব্দি পৌঁছতে পারেনি। যে করে হোক বাড়িতে পৌঁছতে হবে। কিন্তু নিতাইয়ের ছেলেটাকে নিয়ে হয়েছে মুশকিল। কিছুতেই কোলে থাকতে চাইছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এতক্ষণ বুকের কাছে চেপে ধরে রেখেছিল রামু। বুকের কাছটা কেমন গরম হয়ে গেছে, ঝিমিয়ে আছে বাচ্চাটা। তবু যেন কিসের এক সংকেত পেয়েছে, শুধুই হাত পা নাড়ছে সে, আর গায়ের জোরে চেঁচিয়ে চলেছে ছেলেটা। তবে আর চিন্তা নেই, বাড়ি এসে গেছে। একবার বাড়িতে ঢুকে গেলে চিন্তা নেই। বাচ্চার চিৎকার শুনে কেউ তেড়ে এলেও চিন্তা নেই। রামুরও তো একটা মেয়ে আছে নাকি, তাকে তুলে দেখিয়ে দেবে। এই যে আমার মেয়ে কাঁদছিল। কোথায় গো, তোমার ছেলেকে তো দেখিনি আমি। দরজাটা ভেজানো ছিল। রামু ধাক্কা দিয়ে ঢুকে গেল। দরজায় খিল দিয়ে ছেলেটাকে উঠোনে ফেলে দিয়ে নিজেও ধপ করে বসে পড়ল মাটিতে। বুকের মধ্যে যেন হাঁপড় ওঠানামা করছে। মুখ দিয়ে নিঃশ্বাস বের করে হাঁপাতে লাগলো সে। এদিকে নিতাইয়ের ছেলেটা ছাড়া পেয়ে হামাগুড়ি দিয়ে আস্তে উঠোনে ঘুরপা খেয়ে পালাবার রাস্তা খুঁজছে। কোথাও বেরোনোর রাস্তা দেখতে না পেয়ে আরো জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এবারে মাথা গরম হয়ে গেল রামুর। খেঁকিয়ে উঠে বলল সে, এই সব একদম চেঁচাবি না, বসে একটা থাপ্পড় মারবো। রামুর কথা যেন ভারী বোঝে ছেলেটা। উঠোনে ঘুরপাক খেতে খেতে আবার চেঁচাতে লাগলো ছেলেটা। এই শালা, চুপ করতে বললাম না আর চেঁচাবি না। চল, তোর চেঁচানি সারা জন্মের মতো বন্ধ করে দি। খপাত করে ছেলেটাকে ধরে ঘরে ঢুকলো। বিছানায় মেয়েটা নিশ্চিন্ত মনে নিজের ডান পায়ের বুড়ো আঙুলটা খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। রামু গিয়ে ছেলেটাকে মেয়েটার সামনে ধমাস করে ফেলে দিল। ছেলেটা এবার বোধহয় কাঁদতে ভুলে গেছে। কি যে হচ্ছে আর কি যে হতে চলেছে কিছুই বুঝতে পারছে না সে। রামু কিন্তু এখনো হাঁপাচ্ছে, ঠিক করে কথা আসছে না মুখে। একটা ঘোলাটে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিজের মেয়ের দিকে। মালতী মারা গেছে ঠিক 1 বছর আগে। মেয়েটাও হয়েছে ঠিক 1 বছরের। আর এই একটা বছর ধরে কি যন্ত্রণা প্রতিটা দিন আর প্রতিটা রাত সহ্য করতে হয়েছে সে শুধু রামুই জানে। মালতী তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু রামু আর তার মেয়ে করবী তারা রোজ মরে রোজ বাঁচে। ধরা ধরা গলায় রামু বলল, কি হলো? আবার আমার মেয়েটারে কষ্ট দিচ্ছ কেন? তোমার খাবার তো আমি আনছি, রোজই তো ঠিক সময় মতো তোমার খাবার নিয়ে আসি, তো তাহলে কেন তুমি ওকে কষ্ট দাও? রামুর মেয়েটা? না না, ওই 1 বছরের ছোট্ট একরত্তি মেয়েটা এরকম ভয়ানক ভাবে হাসতে পারে না। এ হলো সেই পিশাচিনী, লাউ খোলার আগুন মুখ পিশাচিনী। মালতীকে শেষ করে শান্তি হয়নি ওর। এখনো সে এই গ্রামেই আছে, পরম নিশ্চিন্তে আছে। রামুর কথায় বিভৎসভাবে হেসে উঠল সে। ভালো লাগে খেতে। দে রক্ত দে।
রামুর মেয়েটা এবার ঝাঁপিয়ে পড়ল নিতাইয়ের ছেলেটার ওপর। ছেলেটা বড়, বছর 2-2.5 হবে। ভেবেছিল এই পুচকি মেয়েটার হাত থেকে পালিয়ে যাবে, কিন্তু এ যে মেয়ে নয়, ওর ভেতর যে বাসা বেঁধে আছে লাউ খোলার মাঠের এক ভয়ঙ্কর পিশাচিনী। মেয়েটা নিতাইয়ের ছেলের মাথাটা এমনভাবে চেপে ধরল যে সে আর নড়তে চড়তে পারছে না। আরেকবার তারস্বরে চিৎকার করে প্রাণে বাঁচার শেষ চিৎকারটা করবে ভেবেছিল সে, কিন্তু তার আগেই করবী তার মুখের ভিতর নিজের হাতটা আস্ত ঢুকিয়ে দিয়ে আবার হেসে উঠল, সেই একইভাবে। বড্ড জ্বালিয়েছে না তোকে? এইভাবে কেঁদে কেঁদে বড্ড জ্বালিয়েছে না? দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি। জন্মের মতো কান্না শেষ করে দেব, আর কোনদিন খাতে পারবি না। করবী এবার নিতাইয়ের ছেলের জিভটা টিনে ছিঁড়ে বের করে আনলো। ছেলেটা ছটফট করতে করতে থেমে গেল। ওইটুকু অসুস্থ শরীরে আর কতই বা যন্ত্রণা সহ্য হয়। করবীর ভেতরে বাসা বাঁধা ওই পিশাচিনীটা হেসে উঠল আবার। রামু চোখ বন্ধ করে নিল। এই দৃশ্য দেখা যায় নাকি? পিছনে সরতে সরতে একসময় দরজায় ধাক্কা খেয়ে বসে পড়ল মাটিতে। পিশাচিনী এখন নিশ্চিন্ত মনে নিতাইয়ের ছেলেটাকে দুভাগ করে চিড়ে রক্ত মাংস গোগ্রাসে খাচ্ছে, আর সেই খাওয়ার শব্দে বারবার কেঁপে কেঁপে উঠছে রামু। যেদিন শ্মশান থেকে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরেছিল রামু, সেদিনই ওই পিশাচিনীর সাথে এক প্রকার সন্ধি হয়েছিল রামুর। প্রতি রাতে সে যেখান থেকে হোক একটা করে বাচ্চা ছেলে বা মেয়ে জোগাড় করে এনে দেবে, তাহলে সারাটা দিন করবীর ধারে কাছেও আসবে না ওই পিশাচিনী। আর যেদিন সে বাচ্চা আনা বন্ধ করে দেবে, সেদিনই সে করবীর দেহের ভিতরটা কুড়ে কুড়ে খাবে, ঠিক যেভাবে মালতীকে শেষ করেছিল, ঠিক সেইভাবেই করবীকেও শেষ করে দেবে। আর তারপর প্রতি রাতে রামু চোরের মতো ঘুরে বেড়ায় গ্রামে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে তুলে আনে, নিজে বসে থাকে, দেখে একটা রক্তখেকো পিশাচিনী একটা দুধের শিশুকে খুবলে খুবলে খাচ্ছে। ইচ্ছে করে নিজের শরীরটাকেও এইভাবে ফালা ফালা করতে, কিন্তু তার তো উপায় নেই। মালতী যাওয়ার সময় যে কচি মেয়েটাকে কোলে দিয়ে গেছে, তাকে যে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করতেই হবে। একটা সময় রক্ত খাওয়ার সেই বীভৎস আওয়াজ বন্ধ হলো। রামু তাও চুপ করে বসে আছে। এখনই চোখ খোলার সাহস তার নেই, কিন্তু কাজ যে শেষ হয়নি এখনো। এখনো কিছু কাজ বাকি আছে। আস্তে আস্তে চোখ খুলল রামু। সারা বিছানায় রক্তের ছিটে, মেঝেতে পড়ে আছে হাড়গোড়, আর মেয়েটার নরম তুলতুলে গাল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। রামু তাড়াতাড়ি ধড়মড় করে উঠে পড়ল। মেয়েটাকে সরিয়ে নিয়ে আগে মাটিতে রাখল সাবধানে। বিছানার রক্ত মাখা চাদর সরিয়ে ফেলে আবার নতুন চাদর পাতল। মাটিতে ছড়িয়ে থাকা হাড়গোড় জড়ো করে নিয়ে গোয়াল ঘরের পিছনে গরুর জাবনা দেওয়ার হাঁড়িতে লুকিয়ে রাখল, রোজ যেমন রাখে। পরে এক সময়
সব ধরে ভাগাড়ে ফেলে আসে। এরপর হাঁপাতে হাঁপাতে এসে মেয়েটাকে আবার কোলে করে বিছানায় শোয়ায়। তাড়াতাড়ি ভেজা ন্যাকড়া দিয়ে মুখটা পরিষ্কার করে দেয়। কি শান্ত লাগছে মেয়েটার মুখ, একদম ওর মায়ের মতো হয়েছে মুখখানা। পুরো ঘরটা একবার নেতা গোবর জল দিয়ে পরিষ্কার করে হাফ ছাড়ল রামু। আজকের মতো শান্তি। কাল রাতের আগে আর আসবে না পিশাচিনী। এই কিছুটা সময় নিজের মেয়েটাকে বুকের মধ্যে চেপে শান্তিতে কিছুটা হলেও শান্তিতে থাকতে পারবে রামু। মেয়েটাকে বুকে জড়িয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চোখটা সবে বুঝেছে, হঠাৎ মেয়েটা কেঁদে উঠল। আবার কি হলো? ধড়মড় করে উঠে পড়ল রামু। আবার সেই পিশাচিনী এলো না তো? না, তার তো আসার কথা নয়। এই 1 বছরে একদিনের জন্যেও কথার খেলাপ করেনি সে। বাচ্চা ছেলে মেয়ের রক্ত খেয়ে করবীকে ছেড়ে দিয়ে ফিরে গেছে নিজের ডেরায়। রামু তাকালো মেয়ের দিকে। মেয়ের চোখ মুখ স্বাভাবিক। এই কদিনে এসব লক্ষণ সে ভালোই চিনে গেছে। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? নিজের বাঁ পায়ের বুড়ো আঙুলটা নিজের 2 হাতে চেপে ধরে কাঁদছে বেচারি। ওহো, ভুল হয়ে গেছে। রামুর দেরি দেখে মেয়েটার বুড়ো আঙুলে কামড় বসিয়েছিল পিশাচিনী। এখন জ্ঞান ফিরতে যন্ত্রণায় কেঁদে উঠেছে বেচারি। রামু তাড়াতাড়ি ওষুধপত্র এনে ব্যান্ডেজ করে দিল আঙুলটায়। তবু যে থামতে চায় না মেয়েটা। এই এক জ্বালা হয়েছে। একবার কান্না শুরু হলে যেন কিছুতেই থামতে চায় না করবি। কিন্তু মেয়েটার কান্না কেন যেন নিতাইয়ের ছেলের মতো শোনাচ্ছে। সব বাচ্চার কান্নাই বোধহয় একই রকম হয়। সকালবেলার সূর্যের লাল রং পূব আকাশের গাঢ় নীল রঙের সাথে সবেমাত্র মাখামাখি শুরু করেছে। রামু থম মেরে বসে আছে উঠোনে। প্রতিদিন এইভাবেই বসে থাকে সে। রাতের অন্ধকারে পিশাচের মতো ছোট ছোট বাচ্চাকে রোজ দিনের পর দিন রক্তাক্ত হতে দেখে সে। ছোট ছোট দুধের শিশুগুলো বাঁচার জন্য আকুলি বিকুলি করে, হাত পা ছুঁড়ে বাঁচবার জন্য শেষ চেষ্টা করে। কি একটা ঘোরের মধ্যে যেন কেটে যায় রাতটা। কিন্তু দিনের বেলায় মনটা শান্ত হলে, যখন আগের দিনের স্মৃতিটা ফিরে আসে, তখন যেন কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না রামু। ক্ষমা করা যায় না। কালকের রাতের রক্তমাখা চাদরটা পড়ে আছে উঠোনে। তাজা লাল রক্ত বাদামি বর্ণ নিয়ে সেঁটে আছে সাদা চাদরে। ওদিকে গোয়াল ঘরের পিছনে হাড়ের স্তূপ জমেছে। আজই ফেলে আসতে হবে। কিন্তু আর যেন শরীর দিয়ে পারে না রামু। সারা রাত এমন করে দৌড়ে বেড়ানো, আর ভোরের বেলা আলো ফুটতে না ফুটতেই এই সব কাজকর্ম। একটা মানুষের পক্ষে কি সম্ভব নাকি রোজ রোজ এইরকম পরিশ্রম করা? ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে রামুর। কিন্তু সে সাধ্য যে তার নেই। কাঁদলে লোকে সন্দেহ করবে না? রামু উঠে পড়ল। না, আর বসে থাকলে চলবে না। ভোরের আকাশ ক্রমশ ফর্সা হচ্ছে। তার আগেই চাদরটা অন্তত কেচে আনতে হবে ঘাট থেকে, নইলে মেয়েদের ভিড় বেড়ে যাবে ঘাটে। বেটা ছেলে রোজ রোজ এত কাপড় কাচতে যায় কেন ঘাটে? এমনিতেই গুজগুজ করে প্রশ্নটা ঘুরপাক খায় মেয়েদের মধ্যে। তার মধ্যে আবার চাদরে রক্তের দাগ দেখতে পেলে আর উপায় নেই। মেয়েদের চোখ বড় মারাত্মক জিনিস। এত কিছুর মধ্যেও ঠিক আসল জিনিসটা চোখে পড়ে যায় না। আর দেরি করে লাভ নেই। রক্ত মাখা চাদরটা পুটুলি করে নিয়ে যায় রামু ঘাটের কাছে। চাদরটা ঘাটের সিঁড়িতে বসে 1 কলসি জল ঢালল ওর ওপর। কিছুই হলো না। রক্তের দাগ আঠার মতো আটকে বসে গেছে চাদরে। শুধু জল ঢাললে উঠবে নাকি? কিন্তু রামুর মনে হলো কে যেন কেঁদে উঠল। করবি নাকি নিতাইয়ের ছেলে হবে হয়তো। এত কিছু ভাববার সময় নেই। রামু গুচ্ছ গুচ্ছ সাবান ঢেলে
আবার আছাড় মারতে শুরু করলো। 2-3 বার আছাড় মারার পর মনে হলো যেন দাগটা একটু হালকা হয়েছে, তবু শান্তি হচ্ছে না রামুর। আরো জোরে আছাড় মারতে লাগলো চাদরটায়। আরে আরে করো কি রামু, এত জোরে আছাড় মারলে তো ছিঁড়ে যাবে ওই চাদরখানা। চমকে উঠল রামু। হরি গোয়ালা দাঁতন করতে করতে এসে পড়েছে ঘাটে। রামু আর চোখে একবার চাদরটার দিকে তাকালো। না, এখন আর রক্তের দাগ নেই অতটা। অন্তত হরি গোয়ালা দেখে কিছু বুঝতে পারবে না। অন্তত এখন যেটুকু হালকা হয়ে দাগটা লেগে আছে সেটাকে করবীর পেচ্ছাপের দাগ বলে চালিয়ে দেওয়া যাবে। হরি গোয়ালার দিকে একবার তাকিয়েই রামু আবার নিজের কাজে মন দিল। আবার খানিকটা সাবান ডলে আছাড় মারতে শুরু করলো চাদরটা। ওই লোকটার কোনো কথার উত্তর দিতে হবে না, কথায় কথা বাড়ে। কিন্তু হরি গোয়ালা ছাড়ার পাত্র নাকি? একা মেয়ে মানুষ ঘরের কাজ বাইরের কাজ একসাথে করে, সেটা যেমন লোকের চোখে লাগে, তেমনি আবার একা পুরুষ মানুষ বাইরের রোজগারপাতি বজায় রেখে মেয়ে মানুষের মতো হেসেল সামলাচ্ছে, কাপড় কাচ্ছে, এটা দেখলেও লোকের চোখ টাটায়। আর রামু, তোমার কষ্ট দেখে আমার চোখের জল আটকাতে পারি না। ঘরে একরতি মেয়েটাকে রেখে উদয় অস্ত খেটে মরো। আচ্ছা তুমিই বলো, এই 7 সকালে ঘাটে কাপড় কাচতে আসা কি আর পুরুষ মানুষের কাজ? হ্যাঁ? রামু এবার চাদরখানা একবার চোখের সামনে মেলে ধরল। না, আর দাগ নেই। রামু আছাড় মেরে মেরে সব রক্তের দাগ ধুয়ে দিয়েছে। চাদরটাকে মুছড়ে জল নিংড়তে নিংড়তে বলল, তা আমার বাড়ির সব বাসি জামা কাপড়, মেয়ের কাঁথা কানি, বিছানার চাদর সব বউঠানকে ধরে দিয়ে আসি গে, সে কেসে দেবে খানি। হরি গোয়ালার দাঁতন বোধ হয় দাঁতের ফাঁকে আটকে গেছে। মুখখানা আমসি করে চেয়ে রইল রামু গোয়ালার দিকে। হায় ভগবান, বলে কি লোকটা? এই রকম কথা বউ শুনলে তো আর মুন্ডুখানা রাখবে না ধরের ওপর। রামু ওর অবস্থা দেখে একটা বাঁকা হাসি ছুড়ল, চাদরখানা কাঁধের ওপর ফেলে বাড়ির দিকে রওনা দিল। মেয়েগুলো আসছে কলসি কাঁখে। এখন এখানে থাকাটা আর ঠিক নয়। এই লোকগুলোর সাথে আজকাল আর কথা বলতে ভালো লাগে না রামুর। একটু তো সাহায্য করার নামে নেই, খালি ফোড়ন কাটতে আছে। কিন্তু হরি গোয়ালার কথা শেষ হয় না। পিছন থেকে আবার ডেকে উঠল সে, আরে ও রামু, শুনেছো তো খবর? কি কাণ্ড যে হচ্ছে, শুনলে বুকের ভিতরটা ধকবক ধকবক করবে। ছেলে পুলে নিয়ে সংসার, কি যে অভিশাপ নেমে এলো এই গায়ে কে জানে। রামু যেতে গিয়েও থেমে গেল। কোন অভিশাপের কথা বলছে হরি গোয়ালা? কোনো প্রশ্ন না করে সে শুধু চেয়ে রইল হরির দিকে। হরি গোয়ালা আবার দাঁতন করতে করতে বলল, শুনেছ নিশ্চয়ই গাঁয়ের এক বাচ্চা চোর এসছে। রাতের বেলায় ছোট ছোট বাচ্চাকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। তোমার তো দেখছি কোনো আক্কেল নেই, হ্যাঁ? ওই একরতি মেয়েটাকে একলা ঘরে রেখে এগা সেগা করে বেড়াচ্ছ। কথাটা বলেই হরি গোয়ালা থম মেরে দাঁড়িয়ে রইল। হঠাৎ বোধ হয় রামুর আগের কথাটা খেয়াল হলো। এক্ষুনি না বলে বসে যে বউঠানের কোলে দিয়ে আসি, মেয়েটার একটু খেয়াল রাখবে। রামু অবশ্য কথাটা একটু অন্যরকমভাবে বলল এবার। আগের মতোই একটা বাঁকা হাসি ছুড়ে দিয়ে বলল, আমার মেয়ের মা পিশাচিনী, ওরে কেউ সবে না। আর দাঁড়ালো না রামু, হন হন করে ঘরের দিকে গেল। এখনো অনেক কাজ বাকি। রাতের শান্তি তো অনেক দিনই ঘুচে গেছে। দিনেও যে একটু স্বস্তিতে থাকবে তার তো উপায় আর নেই। রাতে কার বাড়িতে ছেলে বা মেয়েকে তুলে আনবে সেটা তো এখনই ঠিক করতে হবে। ঘরে এসে চাদরটাকে উঠোনে টান টান করে মেলে দিয়ে দুধের বালতি হাতে আবার বেরিয়ে পড়ল রামু। মেয়েটা এখনো ওঠেনি, ওঠেও না কোনো দিন। সারা রাত্রি তো আর নিজের মধ্যে থাকে না মেয়েটা, তাই দিনের বেলায় অনেকটা বেলা অবধি ঘুমোয় সে। রামু আর ডাকে না। সকালে তার অনেক কাজ। মেয়েটা যতক্ষণ ঘুমোয় ততক্ষণে নিশ্চিন্তে নিজের কাজ ছাড়তে পারে রামু। দুধের বালতি হাতে জেলে পাড়ার দিকে আসে রামু। এখানে এখনো পরিবেশটা থমথমে। চারিদিকে গুজগুজ ফুসফুস করে কাল রাতের
আর তার আগের রাতের কথা আলোচনা হচ্ছে। দুধ নেবে গো, দুধ। নিজের ছেলে মেয়ের জন্য, বাড়ির বুড়া মানুষদের জন্য দুধ নেবে গো, দুধ। কোনো বাড়ি থেকে সাড়া আসে না। আসবেই বা কোথা থেকে? ছেলেপুলেই তো নেই, তাহলে মানুষ দুধ রাখবে কার জন্যে? প্রায় সারা জেলেপাড়া ঘুরে চিৎকার করে হতাশ হয়ে রামু যখন প্রায় চলে যাচ্ছিল, তখন চামেলি এগিয়ে এলো বাটি হাতে। ও গোয়ালা ভাই, বলছি দুধ দিয়ে যাও না গো, ওই 100 মতো দুধ লাগবে। রামু এগিয়ে গেল। এমনি এমনি শুধু দুধ দিলে তো আর চলে না, সব খবর তো নিতে হবে। কি হয়েছে গো, তোমাদের কারোর দেখি দুধ নেওয়ার বালাই নেই? তা উপোস টাপস কিছু আছে নাকি গো? চামেলি আঁচলে চোখ মুছে বলল, আর দুধ? আমাদের এই পাড়ায় রোজ যে কি কাণ্ড হয় তা কি আর জানো না তুমি? রোজ তো আসো দুধ দিতে। রামু মুখটা গম্ভীর করে কিছুই না জানার ভান করে বলল, ও মা গো, আবার কালকে? তা তোমরা কি গো, রোজ রোজ তোমাদের পাড়ায় বাচ্চা চুরি হয়, তোমরা কেউ ধরতে পারো নি? আর বলো না গো, এ যে কেমন চোর ভগবানই জানে। এত কসরত করি তবু ধরতে পারি না গো চোরটাকে। রামু মনে মনে নিজের তারিফ করে। এই 1 বছরের চুরি বিদ্যায় ভালো হাত পাকিয়েছে সে। এতজন মিলে এত কাণ্ড করেও তাকে ধরতে আর পারে না। কিন্তু আসল কথা তো জানতে হবে, আর কটা বাচ্চা বাড়িতে আছে, সেই বাড়িগুলো কোন দিকে, সব খবর তো পাক্কা চাই। রামু আবার গলাটাকে ভারী করে বলল, হায় হায় হায়, তোমাদের পাড়ার তো তাহলে খুবই খারাপ অবস্থা। এ পাড়ায় তো আর ছেলে পুলে রইল নে। এরকম কথা শুনলে বড় মানে লাগে। চামেলি তাড়াতাড়ি সুর পাল্টে বলল, না না গো, অমন কথা বলো না। আমি জানি আমাদের পাড়ার উপর মা ষষ্ঠীর কৃপা আছে। ওই তো গেল পরশু গোবিন্দর বউ, সে কি ভালো খবর জানো তো, একসাথে যমজ ছেলের জন্ম দিয়েছে। আনন্দে চিকচিক করে উঠল রামুর চোখ। যাক, এটা বেশ ভালো হয়েছে। দুটো ছেলে নিয়ে গরিব বাপ মা করবেটা কি? তার যে একটাকে সরিয়ে নিলে গোবিন্দর বউ হয়তো অতটাও সাপমান্নি করবে না। তাই নাকি? এ তো বেশ ভালো খবর। তা গোবিন্দর বাড়িখানা কোন দিকে গো? যাই একবার ঘুরে আসি, যদি দুধ টুধ নেয়। হেসে ওঠে চামেলি। ও মা, কথা শোনো মিনসেন, দুধের ছেলে সে কি মায়ের দুধ ছেড়ে তোমার গরুর দুধ খেতে যাবে গো? কোন দুধকে খেতে যাবে বলো দেখি? রামু হাসতে হাসতে চামেলিকে ভেঙচে বলে, ও মা, কথা শোনা বউয়ের। ছেলে না খাক, মাকে তো একটু দুধ খেতে হবে নাকি এই সময়? তা অবশ্য ঠিক। যাও যাও, তুমি বরং দেখো ওরা দুধ নেয় কিনা। ওই তো ওই ডান দিকের গলি গো, ওই ডান দিকের গলিতে একটু এগিয়ে গেলেই পাবে। রামু তার দুধের বালতি হাতে রওনা দিল। দুধ চাই, দুধ। আগা দুধ চাই কারোর। চিৎকার করতে করতে পুরো গলিটার ডান দিকে বাঁ দিকে সব ভালো করে ছকে নিল। রাতের বেলাতেও এই রাস্তা যাতে দিনের আলোর মতো পরিষ্কার বোঝা যায় তার ব্যবস্থা করে গেল। এত বড় খবরটা আগে পায়নি সে। পরশুদিন জন্ম হয়েছে ছেলেটার। আঁতুড়ের মা বেশি চেঁচামেচিও করতে পারবে না। টুক করে গিয়ে ছেলেটাকে তুলে আনতে পারলেই হলো। আবার একটা রাত, আবার সেই একইভাবে অন্ধকারে পথ চলা। কিন্তু আজ জেলেপাড়ায় এসে থমকে গেল রামু। সর্বনাশ,
প্রত্যেক বাড়ির সামনে একজন করে বাড়ির পুরুষ পাহারা দিচ্ছে, এক হাতে মশাল আর এক হাতে শক্ত বাঁশের লাঠি। আরও একবার জেলে পাড়ার ছেলেগুলো পাহারা দিয়েছিল, কিন্তু সেবার সকলে একসাথে পাড়ায় ঢোকার মুখে মশাল হাতে দাঁড়িয়েছিল। রামু ওদের সাথে মিশে গিয়ে ওদেরই নাকের ডগা থেকে বাচ্চা চুরি করে পালিয়েছে। কেউ ধরতে পারেনি। কিন্তু এবার ব্যাপারখানা যে অন্যরকম। সবাই নিজের ঘরের সামনে পাহারা দিচ্ছে। এতজনকে রামু কি করে বোকা বানাবে? কিন্তু কোনো উপায় নেই। যেদিন এদের লাঠির আঘাতে মাথাটা ফেটে দু আধখানা হয়ে যাবে, সেই দিন হয়তো এই পাপ কাজ বন্ধ হবে। একটা লম্বা করে নিঃশ্বাস নিল রামু। কোমরের গামছা দিয়ে নিজের মুখটা ভালো করে পেঁচিয়ে নিল। তারপর কোমরে গোঁজা কাটারিটা হাতে নিয়ে দৌড়ে এলো। এই এই তো তোমরা দেখেছো নাকি বাচ্চা চোরটাকে? একজন জেলে পাহারা দিচ্ছিল নিজের বাড়ির সামনে। সে বেচারা থতমত খেয়ে উঠল। কই কই কোথায়? তুমি দেখেছো নাকি? হ্যাঁ তো, ওইদিকে গেল মনে হয়। ওই যে মনে হয় ধরা পড়েছে। আওয়াজ শুনছো না? কোথায় আওয়াজ? কিসের আওয়াজ? তবু সেই জেলের মনে হলো যেন একটা আওয়াজ শুনতে পেয়েছে সে। দৌড়তে দৌড়তে রামুর দেখানো রাস্তার দিকে চলে গেল। বেশ অনেকটা ফাঁকা জায়গা, কেউ নেই। সামনেই গোবিন্দ জেলের বাড়ি। রামু আর দেরি করল না। হাতে বেশি সময় নেই। এই রকম করে ধোঁকা দিয়ে আর কতক্ষণ মানুষকে আটকে রাখা যায়? রামু দৌড়ে গেল গোবিন্দর বাড়ির দিকে। সকালবেলা সব দেখে নিয়েছে সে। এই সব গরিব জেলেদের বাড়িতে আঁতুড় ঘর বলে আলাদা কিছু নেই। ঘরের এক কোনায় ছেঁড়া কাপড়ের পর্দা লাগিয়ে আলাদা করা। গোবিন্দ বোধহয় নেই। রামু মনে মনে হাসল। বেচারা দুটো ছেলের জন্ম দেখে ঘর পাহারা না দিয়েই মাছ ধরতে গেছে। আজ সব জেলেরা নিজেদের ঘর সামলাচ্ছে। এই তো সুযোগ। নদীর সব মাছ যেন শুধু তোর জালেই পড়ে। আমি বরং তোর আরেকটু সাহায্য করে দিচ্ছি। আমি একটারে নিয়ে যাচ্ছি, আর একটারে তুই সামলা। ছেঁড়া কাপড় সরিয়ে গোবিন্দর বউয়ের কাছে গেল রামু। বেচারি অঘরে ঘুমোচ্ছে, আর দুপাশে দুটো ছানা। রামু একবার ঢোক গিলল। এই 1 বছরের চুরি বিদ্যায় ভালোই হাত পাকিয়েছে রামু। কিন্তু মায়ের পাশ থেকে বাচ্চাটাকে তুলে নেওয়ার সময় এখনো তার হাত কাঁপে। ঢোক গিলতে হয়। মেয়েটার ডান দিকে শুয়ে থাকা ছেলেটাকে তুলতে গিয়েই নড়ে চড়ে উঠল গোবিন্দর বউ। কি গো, চলে এসেছো নাকি? মাছ পেয়েছো? রামু আবার একবার ঢোক গিলল। চোখ বন্ধ করে বকে যাচ্ছে বউটা। রামু কোনো কথা না বলে গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বের করে বলল, বউটা চুপ করে শুনে আবার পাশ ফিরে শুলো। রামু তাও একটু দাঁড়িয়ে রইল ওখানে। কেন যে দাঁড়িয়ে রইল কে জানে। ওদিকে যেন একটা চিৎকার ভেসে আসছে এইদিকে। রামু জানলা দিয়ে উঁকি দিয়ে দেখল পুরো ভিড়টা জড়ো হয়েছে গোবিন্দর বাড়ির সামনে। পালাতে হবে, পালাতে হবে, যে করে হোক পালাতে হবে। কিন্তু কি করে পালাবে রামু? জানলা খোলা, চিৎকারটা ক্রমশ ভেসে আসছে ঘরের ভেতরে। এবার তো বউটা উঠে পড়বে। যা ভেবেছিল তাই। চিৎকার শুনে গোবিন্দর বউ চোখ মেলে তাকালো, আর ঠিক সামনেই বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে রামু। ব্যাপারটা বুঝতে একটুও সময় নিল না গোবিন্দর বউ। ওই অবস্থাতেই লাফিয়ে উঠল সে। খপাত করে হাতটা ধরে চিৎকার করে উঠল, বাচ্চা চোর, বাচ্চা চোর! আমার বাচ্চা চুরি করতে এসেছিস? আজ তোকে আমি হাঁসবটি দিয়ে কাটবো। চল চল, তোকে আমি হাঁসবটি দিয়ে আজ কাটবই। গোবিন্দর বাড়ির সামনেই জড়ো হয়েছে ভিড়টা। এখন যদি বউটা এমন করে চেঁচামেচি করে
তাহলে তো পুরো ভিড়টা হুড়মুড় করে ঢুকে আসবে ঘরের মধ্যে। আর কিচ্ছু ভাবতে পারল না রামু। এই অবস্থায় একটাই চিন্তা মাথায় এলো তার। বাঁ হাত দিয়ে সে চেপে রেখেছে ছেলেটাকে, আর ডান হাতে ধরা আছে কাটারিটা। এই শেষ সুযোগ। রামু ঘ্যাচাং করে কাটারিটা বসিয়ে দিল গোবিন্দর বউয়ের গলায়। মুহূর্তের মধ্যেই চেঁচামেচি বন্ধ হয়ে গেল। বউটা কাটা কলা গাছের মতো পড়ে গেল ধপ করে। রামু নিজেও বসে পড়ল মাটিতে। ছেলে দুটো বোধহয় কিছু একটা টের পেয়েছে। হঠাৎ করেই দুজন মিলে চেঁচিয়ে কেঁদে উঠল। রক্তে ভেসে যাচ্ছে গোবিন্দর বউটা। যে ছেলেটা মাটিতে শুয়েছিল সে সেই রক্তে মাখামাখি হয়ে চিৎকার দিচ্ছে। রামুর কোলে যেটা লেপ্টে আছে সেও চেঁচাচ্ছে প্রাণপণে। সে চেঁচাক অসুবিধে নেই, আঁতুড় ঘরের ছেলে পিলে, এরা রাত বিরাতে চেঁচাবে না তো কে চেঁচাবে? রামু পাথরের মূর্তির মতো বসে আছে মাটিতে। এটাই বাকি ছিল তার জীবনে। এতদিন তবু নিজের মনকে সান্ত্বনা দিয়েছে সে নিজে তো আর বাচ্চাগুলোকে মারে না, মারে তো ওই পিশাচিনি। সে তো শুধু নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে। কিন্তু আজ কি বলবে সে? আজ প্রথমবার নিজের হাতে মানুষ খুন করলো সে। দরজায় ঠেসান দিয়ে বসে আছে রামু। হাত পা ঠক ঠক করে কাঁপছে। এতটা রাস্তা ওই ছেলেটাকে নিয়ে যে কি করে এসেছে সে, তা শুধু রামু জানে আর উপরওয়ালা ভগবান জানে। আজ তার নিজের হাতেও রক্ত লেগে আছে। সাদা ধুতি আর ফতুয়ায় রক্তের ছিটে পড়ে আছে। বিছানায় ছেলেটাকে কুচি কুচি করে খাচ্ছে করবির ভেতরে বাসা বাঁধা ওই পিশাচিনিটা। আবার সেই প্রতিদিনকার মতো সারা বিছানা রক্তে মাখামাখি হয়ে আছে। মেঝেতে ছড়িয়ে পড়েছে কচি ছেলেটার হাড়গোড়। তবে এই প্রথমবার রামু হাঁ করে তাকিয়ে ওই পিশাচিনির মাংস খাওয়া দেখছে। অবশ্য দেখছে কিনা কে জানে, চোখটা খুলে তাকিয়ে আছে শুধু। আস্তে আস্তে পুরোটা খাওয়া শেষ হতেই খিলখিল করে হেসে উঠল ওই পিশাচিনি। কি দেখছিস এমন করে? খাবি নাকি একটু মাংস খাবি? চুপ করে বসে রইল রামু। কোনো উত্তর নেই তার মুখে। আবার খিলখিল করে হেসে উঠল ওই পিশাচিনি। এক টুকরো মাংস বোধহয় তখনও পড়েছিল খাটের ওপর। পিশাচিনি সেই মাংসের টুকরোটা ছুঁড়ে দিল রামুর দিকে। রামুর কোলের ওপর সেই টুকরোটা পড়তেই ঘেন্নায় মুখ বিকৃত করে রামু সেটা ছুঁড়ে ফেলে দিল। মাংসের টুকরোটা ছিটকে চলে গেল খাটের নিচে। পিশাচিনি একটা হুঙ্কার দিয়ে উঠল অমনি। খাবি না তো ফেলে দিলে কেন? দে আমাকে মাংস দে, খিদে পেয়েছে, দে আমাকে দে। রাগে গড় গড় করে বলে উঠল রামু। যা নিজে গিয়ে খাগে যা, আমি আর পারবো না, কিছু করতে পারবো না আমি। এতক্ষণে বোধহয় রামু নিজের মধ্যে ফিরে এসেছে। চিৎকার করে কেঁদে উঠল সে। আর পারছি না আমি, আমাকে মুক্তি দাও আমাকে। রামুর অবস্থা দেখে যেন খুব আনন্দ হলো ওই পিশাচিনির। খিলখিল করে হেসে উঠল। খাটের পায়া বেয়ে নেমে এলো এবার সে। তারপর হামাগুড়ি দিয়ে খাটের তলায় চলে গেল। তারপর ঠিক কুকুরের মতো মুখে করে এক টুকরো মাংস নিয়ে ফিরে এলো। ঠিক রামুর সামনে এসে দুপাশে ঠ্যাং ছড়িয়ে খেতে লাগলো সেই মাংসটা। এত বড় মাংসের টুকরোটা নিমেষে শেষ হয়ে গেল। আর তারপরেই আবার সেই হুঙ্কার দিয়ে উঠল।
শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। দে 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 দে, আরো দে, আরো দে, আরো মাংস দে, মাংস দে, রক্ত দে, ছোট 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 বাচ্চা, নরম নরম শরীর দে, দে দে দে, আরো দে, আরো দে, আরো দে, আরো দে, আরো দে। এবারে চিৎকার করে উঠল রামু। বলে কি এই পিশাচিনী? রোজ একটা করে বাচ্চা দেওয়ার কথা হয়েছিল, এখন রোজ পেয়ে পেয়ে যেন লোভ বেড়ে গেছে, আরো চাইছে। এই সব আর কিছু পাবে না তুমি, হয়ে গেছে তো, তোমার তো মাংস খাওয়া হয়ে গেছে, এবার চলে যাও, চলে যাও এখান থেকে। কি করবো, কি করবো? খিদে মিটছে না তো, মিটছে না খিদে, আরো আরো খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, আরো খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে। দে 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 দে, আরো রক্ত দে, আরো আরো আরো। বললাম না আর কিছু পাবে না তুমি, চলে যাও এখান থেকে। পিশাচিনী আবার হেসে উঠল খিলখিল করে। বড্ড রেগে গেছিস মনে হচ্ছে, কেন কেন রেগে গেছিস? তোকে মাংস দেই না বলে, মাংস দেই না বলে রাগ করিস? দিলাম তো মাংস, খেলে না তো, চুড়ে ফেলে দিলি তো। আবার চিৎকার করে উঠল রামু। আজ তোমার জন্য আমি খুন করেছি, এই বাচ্চাটার মা শেষ ছিল বলে আমি এই কাটারিটা দিয়ে ওর গলায় কপ বসিয়ে দিয়েছি। এবার অট্ট হাস্য করল পিশাচিনী। বেশ করেছিস, খুব ভালো করেছিস। নিয়ে এলি না কেন, নিয়ে এলি না কেন ওর শরীরটা? আরো আরো রক্ত পেতাম, অনেক রক্ত। সব সব চুপ করতে বলেছি না তোমাকে, কথা কানে যাচ্ছে না, চলে যাও এখান থেকে। খিলখিল করে হেসে উঠল পিশাচিনী। হাসতে হাসতে ক্রমশ এগিয়ে আসছে সে রামুর দিকে। রামু প্রথমটায় বুঝতে পারল না কি হলো। আজ কি তবে রামুকেই জ্যান্ত খেয়ে ফেলবে এই পিশাচিনী? যাক যাক, শেষ হয়ে যাক এই জীবনটা। রামুর ধুতি আর ফতুয়াতে রক্তের ছিটে লেগেছিল। পিশাচিনীর লক্ষ্য সেই রক্তের ফোঁটাগুলো। এক অদ্ভুত ভঙ্গিতে রামুর সারা শরীর থেকে সেই রক্তের ফোঁটাগুলো চাটতে লাগলো পিশাচিনী। ঘৃণায় গাটা রিরি করে উঠল রামুর। ধাক্কা মেরে করবিকে ফেলে দিল রামু। বেচারি ছিটকে গিয়ে পড়ল বেশ খানিকটা দূরে। চিৎকার করে কেঁদে উঠল সে। রামুর হুঁশ ফিরল। এক অদ্ভুত বিড়ম্বনা, শরীরটা করবীর, আর ওর ভিতরে রয়েছে সেই পিশাচিনী। ওই শরীরটাকে আঘাত করলে মেয়েটার কষ্ট হয়, পিশাচিনীর কিছু হয় না, বরং আনন্দই হয়। একটা চৌকির কোনায় লেগে মাথার কোনার দিকটা ফেটে গেছে করবীর। সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। করবী চিৎকার করে কাঁদছে। এদিকে আবার কপাল দিয়ে গড়িয়ে আসা রক্ত নিজেই চেটে চেটে খাচ্ছে। রামু এবার ছুটে গিয়ে কোলে তুলে নিল মেয়েকে। কি হয়েছে কি? এখনো কেন আসো তুমি এখানে? হয়ে গেছে তো আজকের মতো, রক্ত মাংস সব তো পেয়ে গেছো, এবার চলে যাও। আমাদের একটু শান্তি দাও, একটু শান্তি দাও আমাদের। আবার খিলখিল করে হেসে উঠল পিশাচিনী। যাচ্ছে বাবা, যাচ্ছে যাচ্ছে, এত তাড়া দিচ্ছিস কেন? এরকম চুইয়ে পড়া রক্ত দেখলে একটিবার কি না চেটে আর যাওয়া যায়? একবার তো চেখে দেখতেই হয়। চলে যাও, চলে যাও বলছি, আর এক মুহূর্ত এখানে থাকবে না। আবার সেই বিভৎস গা জ্বালানি হাসি। বেশ কিছুক্ষণ যেন সেই হাসিটা ঘরময় ঘুরপাক খেতে লাগলো। তারপর
এরপর সব শান্ত, আর কোনো আওয়াজ নেই। রামু বেশ কিছুক্ষণ অপেক্ষা করল। না, আর ওই পিশাচিনীর কোনো কথা বা হাসি শোনা যাচ্ছে না। তাহলে বোধ হয় এখনকার মতো গেছে ওটা। মেয়েটা ডুকরে ডুকরে কাঁদছে আর জুলজুল করে তাকিয়ে আছে বাবার দিকে, যেন বলতে চায়, তুমিও আমাকে ব্যথা দিলে। কি করবে রামু? মেয়েটার দিকে তাকানো যায় না। ফুলের মতো ফুটফুটে মেয়েটার সারা শরীরে অসংখ্য চিরে যাওয়ার দাগ, এদিকে ওদিক থেকে কেটে খুবলে মাংস বের হয়ে আছে। মেয়েটাকে বুকের মধ্যে চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে রামু। সারাটা রাত এমনি করেই কেটে গেল। ভোরের দিকে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রামুর তো আর ঘুমোলে চলবে না। ঘুম নামক জিনিসটাই তো চলে গেছে রামুর জীবন থেকে। এখন অনেক কাজ বাকি। চাদরটা কেচে এসে আজ ভাগাড়ে যেতে হবে। গোয়ালের পিছনের গরুর জাবনা দেওয়ার হাঁড়িতে এক রাশ হাড়গোড় জমেছে। গন্ধে যাওয়া যায় না ওই দিকটায়। নেহাত কেউ যায় না ওদিকটায়, না হলে হয়তো ধরা পড়ে যেত অনেকদিন আগেই। তবে গোয়ালের গরুগুলো সারাক্ষণ ডেকে চলে। ওরা বোধহয় বুঝতে পারে কিছু একটা চলছে ওখানে। রোজ দুধ দুইতে গেলে কমলিনী গায়ে বিকট গলায় হাম্বা ডেকে ওঠে, যেন জোরে ধমক দিয়ে বলতে চায়, এসব কাণ্ড কবে বন্ধ হবে বল দেখি। এ প্রশ্ন তো রামুরও। এ জীবনে এসব কি আর বন্ধ হবে না তার? গোয়ালের পিছনে লুকানো জাবনা হাড়িটা খুলেই হড়হড় করে বমি করে ফেলল রামু। অসম্ভব! এতটা রাস্তা সেই ভাগাড় দিয়ে হাড়গোড়ে নিয়ে যাবে কি করে সে? পেটের ভেতরকার নাড়ি ভুঁড়ি অবধি বেরিয়ে আসতে চাইছে। রামু আবার সেই জাবনার হাড়িটা ঢাকা দিয়ে ইট চাপা দিয়ে রেখে দিল। একের পর এক জমতে থাকছে হাঁড়িতে। অনেক দিন ফেলে আসা হয়নি। কাঁচা মাংসের হাড় জমতে জমতে ভয়ানক অবস্থা হয়ে গেছে। জাবনার হাঁড়ি বেয়ে পিঁপড়ে উঠছে। রামু আবার ধপ করে বসে পড়ল মাটিতে। আর যেন শরীরটা চলছে না। এভাবে আর চলতে পারে না। না, আজ আর জেলেপাড়ায় যাবে না সে। কোন মুখে যাবে? ওই গোবিন্দর বাড়ির ধারে কাছে যেতে পারবে না সে। ওই বউটাকেও হয়তো মালতীর মতো সাজিয়ে গুছিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে। ওসব আর নিজের চোখে দেখতে পারবে না রাম। কিন্তু তাও গেল রাম। কি জানি কেন যেন মনে হলো যে কেউ তাকে একটা অদৃশ্য সুতো দিয়ে টেনে নিয়ে গেল। না, জেলে পাড়ায় আর ঢুকতে পারল না রাম। তবে শ্মশানে গেল। থানার দারোগা বাবুকেও দেখা গেল গোবিন্দর সাথে কথা বলছে। গোবিন্দ বেচারাকে আর সামলানো যাচ্ছে না। বুকের মধ্যে একটা বাচ্চাকে জাপটে ধরে বউটার পা ধরে কেঁদে চলেছে হাউমাউ করে। রামুর হাত পা কাঁপছে। ওর মধ্যে সে যেন কার একটা ছায়া মূর্তি দেখছে। কি গো সঙ্গাত, কি খবর? অনেকদিন দেখি কোনো পাত্তা নেই। হ্যাঁ, মনে আছে তো আমাকে? চমকে উঠল রামু। আজকাল এমন পিছন থেকে কেউ ডাকলে সে চমকে ওঠে এরকম করে। কিন্তু যে ডেকেছে তাকে দেখে তো চমকাবার মতো কিছু নেই। আরে কালু ডমসে, কেমন আছো? আর ডোমের আবার থাকা আর না থাকা ওই একই রকম চলছে ভায়া। তো এখানে কেন? আবার কোনো কিছু হলো নাকি? কিছু একটা বলতে গিয়ে থেমে গেল রাম। সে জেলে পাড়ার কোনো এক গোবিন্দর বউয়ের সৎকার দেখতে এসেছে শুনলে কালু হাজারটা প্রশ্ন করবে। আর করারই কথা। কথাটা ঘুরিয়ে রামু বলল, না, ওই এমনি এলাম। আসলে অনেক দিন তো আসা হয়নি। একটা সময় রোজ একবার করে কালুর কাছে আসতো রামু, মালতীর দেহের খোঁজে। তুমি যে শালা কি বলো মাইরি, কোনো ঠিকই নেই। কি ব্যাপার বলো তো? দিনের বেলায় মাল খেয়েছো নাকি? রামু চুপ করে রইল। কি বলবে, কতটা বলবে, কিছুই বুঝতে পারছে না। আজ শরীরটাও এমন অবস্থা যে কোনো কিছুই যেন লুকিয়ে রাখার শক্তি নেই তার। কালু তার উপর ঝুঁকে পড়ে বলল, কি হয়েছে বলো তো? মুখখানা কেমন যেন পানসের মতো লাগছে। আরে আমি তোমার কালু দোষ আছি। বলো আমায়, বলো কি সমস্যা? একেবারে বেঝিঝক বলে ফেলো। রামু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কালুর দিকে। সত্যিটা বলবে নাকি? বলতে ভীষণ ইচ্ছে করছে। একজন কাউকে না বললে বোধহয় রামু আর বাঁচবে না।
কিন্তু কালু যদি ওকে ধরিয়ে দেয়, একবার চিৎকার করে যদি বলে, এই দেখো, এই যে তোমাদের বাচ্চা চোর, এই তোমাদের গোবিন্দর বউকে মেরেছে, তাহলে তো আর উপায় নেই। কি হলো, কি কিছু বলবে নাকি কিছুই বলার নেই? আমার কিন্তু মেলা কাজ পড়ে আছে ভায়া, আমি চললাম। না না, আবার শোনো না, অনেক কথা আছে, সব বলবো তোমায়, কিন্তু তুমি কথা দাও, তুমি কাউরে বলবে না সেসব। রামুর মাথাটা বোধহয় সত্যি খারাপ হয়ে গেছে। কালুর পা ধরে হাউ মাউ করে কেঁদে উঠল রামু। আরে আরে দূর শালা, কি করছিস? কি বাঁচার, কি মেয়ে ছেলেদের মতো পা ধরে কান্নাকাটি করছিস? কি হয়েছে কি বল? সন্ধ্যা নেমে গেছে। সেই সকাল থেকে আজ আর কোথাও যাওয়া হয়নি, এই শ্মশানেই কাটিয়েছে রামু। সেই রাতের পর থেকে যা যা হয়েছে সব গল গল করে বলে গেছে কালুকে। যা শালা, মর, তুই মর, এ তো শালা মরলেও তোকে ডোমেও ছোবে না। কালু চিৎকার করে ওঠে। ছোট বাচ্চাগুলোকে তুই ওই পিশাচিনী হাতে তুলে দিস? তুই বেঁচে আছিস কি করে রে এখনো? হ্যাঁ, রামু সবটা বলেছে, তবে কালকে রাতে ওই গোবিন্দর বউকে মারার কথা আর বলতে পারেনি। তার আগেই কালু যেভাবে চেঁচিয়ে উঠেছে সে আর বলা সম্ভব হয়নি। ভয়ে কাঁচুমাচু হয়ে গুটিসুটি মেরে বসে রইল রামু। কি করব বলো, আমার কাছে যে আর কোনো উপায় নেই, না হলে যে আমার মেয়েটারে ওই পিশাচিনী খেয়ে নেবে। কাউরে যদি বলতে যাই তাহলে যে সবাই আমার বাচ্চাটাকেই পিটিয়ে মেরে ফেলবে গো। সেটাই উচিত, তোর এই বাচ্চাটাকে নাও খোলার মাঠে পুঁতে দিয়া শেষ করে দে ওকে। একটা বাচ্চার জন্য তুই এত বাচ্চাকে মারছিস, এই বাচ্চার মাগুলোর কান্নার দাম নেই বুঝি? হ্যাঁ, হ্যাঁ আছে, দাম তো আছে। কে বলেছে দাম নেই? রামু প্রতিদিন নিজের জন্য নরক যন্ত্রণা প্রার্থনা করে, তো কি করবে সে? সত্যিই বোধহয় আর কোনো উপায় নেই। অন্যের বাচ্চা নয়, নিজের মেয়েটাকেও বাঁচাবার জন্য এটাই বোধহয় একমাত্র উপায়। মেয়েটাকে নাও খোলার মাঠে পুঁতে আসতে হবে। মেয়েটার দিকে তাকানো যায় না। পিশাচিনী করবীকে মারেনি ঠিকই, তবে প্রতিদিন মেয়েটাকে আঁচড়ে কামড়ে শেষ করে দেয়। রাতের বেলায় বাচ্চা নিয়ে পৌঁছতে একটু দেরি হলেই বাচ্চাটার আঙুল মুখে পুড়ে চেবাতে শুরু করে। জ্ঞান ফিরে এলেই মেয়েটার সে কি যন্ত্রণা। বাপ হয়ে মেয়ের রোজগার এই যন্ত্রণা চোখে দেখা যায় নাকি? ঠিকই বলেছে কালু, মেয়েটাকে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, শেষই করে দেবে সে। হ্যাঁ, ঠিকই বলেছ, আজই পুঁতে দিয়ে আসবো, তারপর আমিও ডুবে মরবো নাও খোলার জলে। রোজ রোজ মরার সে এই একেবারে মরে যাওয়া ঢের ভালো। একেবারে ঝাঁপ দিয়ে আমি মরে যাব। পাগলের মতো দৌড়তে লাগলো রাম। পিছনে কালু কয়েকবার চেঁচালো। আরে আরে আরে, কি হলো? কি সত্যি সত্যি মেয়েটাকে মারতে গেলে নাকি? এ যা বুঝছি, মরে গিয়ে এই লোকটাও একদিন পিশাচ হয়ে যাবে। রামুর কানে আর সেসব কথা কিছু ঢুকলো না। পাগলের মতো দৌড়তে দৌড়তে সে চলে এলো বাড়িতে। সারাদিনে মেয়েটার খাওয়া জোটেনি। খিদে আর যন্ত্রণায় ছটফট করতে করতে বোধহয় মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে। বাঁচা গেছে। রামু খপাত করে ধরল মেয়েটাকে, তারপর তাকে বুকের মধ্যে চেপে ধরে চলে গেল নাও খোলার দিকে। ঘন অন্ধকারে ঢেকে আছে বনটা। বড় বড় গাছের গায়ে লতা পাতা আঁকড়ে ধরে আরো যেন ভয়ঙ্কর তৈরি করে রেখেছে বনটা। রামু ছুটতে ছুটতে কি একটা পাতায় জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। করবী ছিটকে পড়ে গেল কোল থেকে। লতা পাতা আর বড় বড় ঘাসে জায়গাটা ঢাকা বলে হয়তো নতুন করে কোনো চোট লাগেনি করবী, কিন্তু তবুও এইরকম হঠাৎ পড়ে যাওয়ায় ভয় পেয়ে কেঁদে উঠল করবী। আর ঠিক তখনই সেই ঘন বনের মধ্যে একটা বিশ্রী হাসি শোনা গেল। কিরে কিরে, মেয়েটাকে মেরে ফেলতে এসেছিস? মেরে ফেলতে এসেছিস? পুঁতে দিবি এখানে, পুঁতে দিবি, পুঁতে দিবি, পুঁতে দিবি, বেঁচে যাবি তো? তাহলে বেঁচে যাবি, বেঁচে যাবি।
ভালো তো ভালো তো ভালো তো, খুব ভালো। তাহলে দে না দে না দে না, আমাকে দে না, আমাকে দিয়ে দে, দিয়ে দে। আমি 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 ওকে ছেড়ে খুঁড়ে ওকে নিয়ে দে 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 দে, আমাকে দিয়ে দে, দিয়ে দে, আমাকে দিয়ে দে। আমি ওকে ছেড়ে খুঁড়ে খাই। দে 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 দে, আমাকে দে। রামু ছুটে গিয়ে কোলে তুলে নিল করবীকে। না, দেব না ওকে। ওকে আমি পুঁতে দেবো, কিন্তু তোমাকে দেব না। চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার আসার সময় হয়নি এখনো। চলে যাও, চলে যাও এখান থেকে। আবার হেসে উঠল সেই পিশাচিনী। বসে রইলাম আমি। খেতে যখন দিবি না তখন বসে রইলাম আমি এখানেই। বসে থাকি আমি এখানে। রামু দেখল একটা বিশাল বড় সুপুরি গাছে হেলান দিয়ে বসে আছে পিশাচি। সারা মুখটা দাউ দাউ করে জ্বলছে। মুখটা পুরোটাই যেন আগুন দিয়ে তৈরি। চুলগুলো থেকে আগুনের ফুলকি ছিটকে ছিটকে পড়ছে। রামু সেদিকে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে কোমরে বাঁধা গামছার ভাঁজে লুকানো কাটারিটা দিয়ে মাটি কোপাতে লাগলো। আর কিছু নেই তার কাছে। এই একটা কাটারি দিয়েই কাল রাতে গোবিন্দর বাড়ি গিয়েছিল সে। আর এই কাটারিটাই বউটার গলায় বসিয়ে দিয়েছে। আর এই কাটারি দিয়েই আজ মাটি কোপাচ্ছে। আর কি থাকবে রামুর কাছে? ছিল তো গোয়ালা। গোয়ালার বাড়িতে কি আর কাস্তে কোদাল থাকে? কাটারি দিয়েই মাটি কোপাচ্ছে না। ঝপাং ঝপাং করে আওয়াজ হচ্ছে। করবী বেচারি বাবার এমন মূর্তি কোনোদিন দেখেনি। সে তারস্বরে কেঁদে উঠল। রামু খেঁকিয়ে উঠল মেয়েটার ওপর। সব একদম চুপ করে বসে থাক। অনেক জ্বালিয়েছিস, জন্মের পর থেকে একেবারে জ্বালিয়েই চলেছিস। একটা দিনও আমার শান্তিতে থাকতে দিসনি। আর একটাও কথা নয়, আজ এখানেই আমি তোরে পুঁতে দেব। হ্যাঁ, পুঁতে দেব। তুইও বাঁচবি আর আমিও বাঁচবো। তোরে পুঁতে দেব আমি। হ্যাঁ হ্যাঁ, পুঁতে দেব। ঝপাং ঝপাং করে হাত চালালো রামু। বেশিক্ষণ লাগলো না। একদিন আগেই একজন সত্য মায়ের রক্ত পান করে এসেছে কাটারিটা। তাই সময় বেশি লাগলো না। একটু পরেই মাটিতে বেশ বড় গর্ত হয়ে গেল। রামু আবার করবীকে খপাত করে ধরে গর্তে ফেলে দিল। মেয়েটা এখনো কিচ্ছু বুঝতে পারছে না। হাত পা ছুঁড়ে বেচারি ওঠার চেষ্টা করল, কিন্তু তার আগেই ঝপঝপ করে মাটি ফেলে গর্তটা বুঝিয়ে দিল রামু। পিশাচিনী এখনো ওই সুপুরি গাছটায় হেলান দিয়ে বসে আছে। সেই ভয়ঙ্কর আগুনের মতো মুখ নিয়ে এক দৃষ্টে দেখছে রামুকে। রামু আবার দুটো গরম গরম নিঃশ্বাস ছেড়ে বলল, দেখেছো তুমি? আমি মেয়েটারে পুঁতে দিয়েছি, একেবারে শেষ করে দিয়েছি। আর তুমি কোনোদিন ওরে কষ্ট দিতে পারবে না, আর কোনোদিনও কষ্ট দিতে পারবে না, বুঝেছো? হাঁপাতে হাঁপাতে চলে গেল রামু। সুপুরি গাছটায় হেলান দিয়ে এখনো বসে আছে ওই পিশাচিনী। কোনো কথা নেই, কোনো হাসি নেই, যেন চুপচাপ সব লক্ষ্য করছে। কয়েকটা মুহূর্ত আবার রামু পাগলের মতো দৌড়তে দৌড়তে এসে ঝাঁপিয়ে পড়ে খাবলে খুবলে মাটি সরাতে লাগলো। বেশিক্ষণ হয়নি, নরম মাটি খুব অল্প সময়ই সরে গেল। করবী হাঁপাচ্ছে তখন, শ্বাস নেওয়ার চেষ্টা করছে প্রাণপণে। রামু ঝাঁপিয়ে পড়ে করবীকে বার করে এনে জড়িয়ে ধরল বুকের মধ্যে। এই সময়টার জন্যই বোধহয় অপেক্ষা করছিল ওই পিশাচিনী। নাও খোলার ওই নিস্তব্ধ জঙ্গল কাঁপিয়ে সে হেসে উঠল, খিলখিল করে হেসে উঠল। তার আগুনের মতো মুখ দিয়ে ছিটকে ছিটকে বেরোতে লাগলো আগুনের ফুলকি। আবার একটা রাত, আবার সেই আগের রাতের মতোই একটা ভয়ঙ্কর রাত। গোবিন্দর বউকে খুন করে ওর ছেলেটাকে তুলে আনার পর রামু ভেবেছিল আর জেলে পাড়ার দিকে যাবে না। দু একদিন কুমোর পাড়া আর বাগদি পাড়াতে কি বাচ্চা তুলে এনেছে সে, কিন্তু ঠিক সুবিধে হয় না। একে তো জেলে পাড়ায় লোকজন অনেক, আর তাই লোক অনেক বলে বাচ্চা কাচ্চাও অনেক। তাই আজ এর বাড়ি নয়তো কাল ওর বাড়ি, ঠিকই একটা না একটা বাচ্চার হদিশ পাওয়া যায়। তাছাড়া প্রায় পুরো একটা বছর একই পাড়ায় ঘুরে ঘুরে পাড়াটার নারী নক্ষত্র একেবারে হাতের তালুর মতো চেনা হয়ে গেছে তার। কোন দিক দিয়ে ঢুকলে কোন দিকে পালানো যায়
একেবারে মুখস্থ হয়ে গেছে রামু। নতুন পাড়ায় গেলে ঠিক সুবিধে হয় না, আর তার উপর চামেলি আছে। গল্পে গল্পে কোথায় গেলে কি পাওয়া যাবে সব হড়হড় করে বলে দেয়। তাই এই জেলে পাড়াই ভালো। এসে গেছে জেলে পাড়া, একদম পরম নিশ্চিন্তে যেন ঘুমিয়ে আছে। কিন্তু কিন্তু হঠাৎ এদের এত শান্তির কি হলো? এত শান্তিতে ঘুমোচ্ছে কি করে? হাল ছেড়ে দিল নাকি নাকি অন্য কোনো ফন্দি খাটিয়েছে? রামু কোমরে গোঁজা কাটারিটা নিয়ে একবার আশেপাশে এক চক্কর ঘুরে এলো। না, কোথাও কোনো খবর নেই, কারুর দেখা নেই। রামু ভালো করে বাড়ির পিছনে গাছের পিছনে উঁকি মারল। সত্যি তো কেউ নেই। তাহলে বোধহয় সত্যি হাল ছেড়ে দিয়েছে। না দিয়ে আর উপায় আছে নাকি? পেটের খিদে পেটের সন্তানের দুঃখ ভুলিয়ে দেয়। রোজ রোজ কাজ কারবার ভুলে সবাই ঘর পাহারা দেবে নাকি? আজকে রামুর লক্ষ্য নন্দী জেলের ঘর। নন্দীর বোন এসেছে দাদার বাড়ি বেড়াতে। তার দুটো মেয়ে আছে। সকালে চামেলির বাড়িতে একটা মেয়েকে কাঁখে করে এসেছিল নন্দীর বোন। তখনই রামু মেয়েটাকে আর মেয়েটার মাটাকে দেখে রেখেছে। কিন্তু আজ যেন মনের ভেতরে কেমন একটা উত্থাল পাথাল হচ্ছে। শুধুই মনে হচ্ছে কেউ যেন তাকে আড়াল থেকে লক্ষ্য করছে, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। যাকে ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক সময় পৌঁছতে না পারলে আবার ওই পিশাচিনী করবিকে কষ্ট দেবে। রামু তাড়াতাড়ি এগিয়ে গেল নন্দী জেলের বাড়ির দিকে। নন্দী জেলের পসার নাকি ভালো। এ পাড়ার বাড়িগুলোর তুলনায় বেশ বড় ঘর আর বেশ মজবুত। জানলাটাও বেশ উঁচুতে। মাটিতে দাঁড়িয়ে জানলার নাগাল পাওয়া যাবে না। এটা অবশ্য রামু আগেই সকালে দেখে গেছে। কায়দা করে নন্দীর বাড়ির পাশেই দুটো বড় পাথর রেখে দিয়েছে। সেই দুটো পাথর নিয়ে এসে আস্তে করে রাখলো জানলার সামনে। আবার একটু অপেক্ষা করলো, যদি কোনো শব্দ হয়। না, কোনো শব্দ নেই। কেউ জেগে নেই বাড়িতে। দুটো পাথরের ওপর উঠে দাঁড়াতেই জানলার নাগাল পেয়ে গেল রামু। রামু এবার জানলায় উঠে ঘরের দিকে মুখ বাড়ালো। নন্দীর বউ আর বোন দুজনেই শুয়ে আছে মেঝেতে বিছানা করে, আর খাটে সব বাচ্চারা। একবার মুখ বাড়িয়ে দেখে নিল রামু। জানলার নিচে কোনো গামলা নেই, কিন্তু জানলা থেকে মাটিটা অনেকটা নিচুতে। লাফালে পায়ে লাগতে পারে। রামুর শরীরে আর আগের মতো শক্তি নেই। এই 1 বছরে বয়স 10 বছরের মতো বেড়ে গেছে। হাঁটুতে আর আগের মতো জোর নেই। এত উঁচু থেকে লাফালে আবার এমন অবস্থা হবে যে শেষে আর দৌড়তে পারবে না। তাছাড়া লাগার কথা তো পরে আসছে। এভাবে লাফালে আবার আওয়াজ হবে না, আর আওয়াজ হলে তো সকলের ঘুম ভেঙে যাবে। এসব নানা কথা ভাবতে ভাবতেই ঘরের মধ্যে লাফিয়ে পড়ল রামু। একটু ধপ করে আওয়াজ হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ উঠল না। কি হলো আজ জেলে পাড়ার? কোনো উৎসব ছিল নাকি? সব কি ভাং খেয়ে ঘুমোচ্ছে? রামু আস্তে করে এগিয়ে গেল খাটের দিকে। খাটে 5টা বাচ্চা ঘুমোচ্ছে একসাথে। বয়স সবারই কম বেশি একই রকম। মেয়ে দুটো নন্দীর বোনের, আর 3টে ছেলে বোধ হয় নন্দীর নিজের। রামু সামনে একটা মেয়েকে পেয়ে কোলে তুলে নিল। হঠাৎ এইরকম ভাবে চেপে ধরায় মেয়েটার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়েই দেখল একটা অচেনা লোক তাকে ধরে রেখেছে। অমনি একটা চিৎকার দিতে যাবে, তার আগেই রামু চেপে ধরল ওর মুখটা। ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে বলছি, শয়তান বাচ্চা চোর। রামু ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখল 1-2 নয়, সারা গ্রামের মেয়েরা তাকে ঘিরে ধরেছে। আর একেবারে সামনে এত বড় একটা আঁশবটি নিয়ে দাঁড়িয়ে আছে চামেল। এই ভয়টাই এতক্ষণ ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তার। এটাই যেন মনে হচ্ছিল বারবার বিপদ যেন ওত পেতে বসে আছে। পেয়েছি, আজ এই ব্যাটা বাচ্চা চোরকে হাতের নাগালে পেয়েছি। ওই গোবিন্দর বউটা মরার পর থেকেই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল
এই লোকটাকেই, হ্যাঁ গো, এই লোকটাকেই সন্দেহ হয়েছিল। আমি সকালবেলা যার কথাই বলি দেখি ও মা, রাতে তার ঘর থেকেই বাচ্চা উদাও হয়ে যায়। ও মা গো, কেমন ভালো মানুষের মতো মুখ করে বেড়ায় বলো দেখি। দেখো কাণ্ড, রাতের বেলায় এই লোকটাই নাকি বাচ্চা চুরি করে। আমি তো বুঝেই গেছিলাম, তাই তো আজ ওই জন্যই এরকম একটা ফোন দিয়ে এঁটেছিলাম। হ্যাঁ গো, ওই নন্দীর বাড়ির কথা আমি তো ইচ্ছে করেই আগে থেকে শুনিয়ে রেখেছি। আর এই বাড়িতেই আমরা সব মেয়েরা আস্তানা গেড়েছি। চল দেখি এবার তুই কি করে বাচ্চা চুরি করিস সেটা আমিও দেখি। সর্বনাশ করেছে। রামু এদিক ওদিক তাকিয়ে দেখলো পালাবার আর কোনো রাস্তা নেই। মেয়েগুলো একেবারে রাস্তা ঘিরে রেখেছে, কোনো দিকে যাওয়ার জায়গা নেই। তবে একটা রাস্তা এখনো আছে, তার বুকের মধ্যে এখনো চেপে রাখা আছে বাচ্চাটাকে। রামু কোমরের গামছার ফাঁক থেকে আবার কাটারিটা বার করে বলল, যেতে দে, যেতে দে আমায়। একদম আমার রাস্তা আটকাবি না বলে দিচ্ছি, তাহলে কিন্তু এখানেই সব কটারে শুইয়ে দেবো বলে দিচ্ছি। মেয়েগুলো আজ বেশ বেপরোয়া হয়ে গেছে। রামুর আরো সামনে এগিয়ে এলো সবাই। দে দে, দেখি কেমন কাটারি বসাতে পারিস, একবার দেখি। যেমন করে ওই গোবিন্দর বউয়ের গলায় কাটারি বসিয়েছিলি তেমন করেই বসাবি তো? দেখি দেখি তোর কত দম আছে, আমিও দেখব। মিনসে, তোর বড় দম না? চল দেখি। চামেলি একবারে গলাটা এগিয়ে দিল রামুর দিকে। রামু এবার কাটারিটা সোজা ধরলো কোলের বাচ্চাটার দিকে। তোকে না রে মাগি, এই মেয়েটারে মেরে ফেলবো আমি। নন্দীর বোন অমনি এগিয়ে এলো। এই, একবার হাত দিয়ে দেখ তো আমার মেয়ের দিকে। একটা হাত কেটে না অন্য হাতে ধরিয়ে দেব। উপায় নেই, আজ আর বাঁচবার কোনো উপায় নেই। তবু একবার শেষ চেষ্টা করতেই হবে। যতই হোক সামনে তো সব মেয়ে ছেলে, গায়ের জোরে পারবে নাকি রামুর সাথে? তাছাড়া ইদানিং ওই পিশাচিনীর সাথে লড়াই করতে করতে গায়ের জোর বেড়ে গেছে রামু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে চামেলির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত ওই রকম এক দৃষ্টে তাকিয়ে হঠাৎ ধাক্কা মেরে দৌড় দিল। রামুর গায়ে যেন হাজার হাতির বল। হঠাৎ ধাক্কার চোটে মেয়েগুলো সব হুড়মুড় করে পড়ে গেল। সামনের রাস্তায় এই মুহূর্তে কেউ নেই, সবাই শুয়ে আছে মাটিতে, আর কোনো দিকে তাকানো নেই। রামু বাচ্চাটাকে বগল দাবা করে ছুটতে লাগলো। পিছনে পিছনে ছুটে আসছে জেলে পাড়ার মেয়েগুলো। আজ বোধহয় মেয়েগুলোর ওপরেও কিছু একটা ভর করেছে, প্রায় যেন ধরেই ফেলেছে রামুকে। রামু প্রাণপণে দৌড়েও এদের হাত থেকে পালাতে পারছে না। আলের ওপর দিয়ে ছোটার সময় দেখলো আরো লোকজন জড়ো হচ্ছে ওদের সাথে। আজ বোধহয় সারা গ্রাম জেগেছিল বাচ্চা চোরকে ধরবে বলে। একা রামু দৌড়চ্ছে আলের পথ ধরে, আর একটা গোটা গ্রাম তাকে ধাওয়া করে ছুটে আসছে। আর একটু দূর, ওই তো দেখা যাচ্ছে রামুর বাড়ি। আর একটু, কিন্তু আজ আর শেষ দৌড়টা শেষ করতে পারলো না রামু। বাড়ির ঠিক সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে গেল সে, আর পুরো ভিড়টা ঝাঁপিয়ে পড়লো তার উপরে। এলো পাথাড়ি, চড়, লাথি, ঘুষি চলছে। রামুর চিৎকার কারো কানেই উঠছে না। কোনো একজনের হাতে যেন একটা মোটা লাঠি ছিল, সেটা দিয়ে মারতেই রামুর মাথার পিছনের দিকটা পুরো হাঁ হয়ে গেল। গল গল করে রক্ত বেরিয়ে এলো খানিকটা। সত্যি সত্যি বোধহয় আজ মুক্তি পেল রামু। রামুর রক্তাক্ত দেহটা পড়ে রইল। সেই দেহটা ঘিরে একটা জটলা ক্রমশ গাঢ় হচ্ছে। নন্দীর বোন তার মেয়েটাকে জড়িয়ে চেঁচাচ্ছে, লোকটাকে পুলিশে দাও গো, পুলিশে দাও। ও মরেনি, মরার নাটক করছে, ওকে পুলিশে দাও। সত্যি বোধহয় পুলিশ ডাকার তোড়জোড় চলছিল। কিন্তু হঠাৎ সকলের কানে ভেসে এলো একটা বীভৎস হাসি। মনে হচ্ছে মাটি ফুঁড়ে বের হচ্ছে সেই হাসি। আবার কখনো মনে হচ্ছে বাতাসে বাতাসে হাসির আলোড়ন চলছে। কেউ কিছু বুঝতে না পেরে থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের জন্য। আর তখনই দেখল রামুর মেয়ে করবীকে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে বাবার মৃতদেহের দিকে। হাসিটা ভেসে আসছে ওর শরীরের ভেতর থেকে। জমে থাকা ভিড়টা থমকে দাঁড়িয়ে রইল এই দৃশ্য দেখে। কিন্তু এখনো কিছু দেখার বাকি ছিল।
করবি হামাগুড়ি দিতে দিতে এগিয়ে এলো ওর বাবার দিকে। তারপর একেবারে চড়ে বসলো রামুর বুকের ওপর। রামুর শরীরের বিভিন্ন জায়গা থেকে থকথকে রক্ত বেরিয়ে আসছে তখনও। করবি একবার খিলখিল করে হেসে উঠে বলল, রক্ত খাবো, রক্ত খাবো। রামু, রামু, এবার এবার তোর রক্ত খাবো। খপাত করে এক খাবলা মাংস নিয়ে মুখে পুড়ে দিল করবি। এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারল না কেউ। যে যেদিকে পারলো ছুটে পালাল। নন্দীর বউ বাচ্চাটাকে বুকে করে নিয়ে বাবা গো মা গো বলে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যে রামুর আশেপাশে দাঁড়ানো ভিড়টা ফাঁকা হয়ে গেল। পিশাচিনী এবার নিজের মূর্তি ধরে পরম আনন্দে খাবলে খুবলে রামুর শরীর থেকে মাংস খাচ্ছে। কিন্তু হঠাৎ কি যেন একটা হয়ে গেল। মনে হলো কে যেন একটা ভীষণ জোরে ধাক্কা দিল পিশাচিনীকে। সে ছিটকে গিয়ে পড়ল অনেকটা দূরে। একটা ভয়ঙ্কর আর্তনাদ করে পিছন ফিরে তাকিয়ে অবাক হয়ে দেখল তার চেয়েও দেখতে ভয়ঙ্কর একটা পিশাচ বসে আছে রামুর শরীরটার ওপরে। অট্টহাস্য করে উঠল সেই পিশাচ। আমি খাবো আমার রক্ত। এটা আমার শরীর, যে রক্ত আমি খাবো। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। শেষ হলো আমাদের স্কেরি টেলসের আজকের গল্প মরা খাকি ফিরে আসে। আজকের গল্প পাঠে ছিল অমিত, নিতাইয়ের বউ এবং পিশাচিনীর চরিত্রে সঞ্চয়িতা, হরিগোয়ালা এবং কালু ডোমের চরিত্রে ঋদ্ধি, চামেলি গোবিন্দর বউ এবং নন্দীর বোনের চরিত্রে অয়ন্তিকা, রামু গোয়ালা এবং একজন জেলের ভূমিকায় আমি শ্রীরূপ। গল্পের অডিও অ্যারেঞ্জমেন্ট এবং সাউন্ড ডিজাইন ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আজ আমরা আমাদের পাশে পেয়েছি হানাবাড়ি অফিসিয়াল থেকে ঋদ্ধিকে। ঋদ্ধির চ্যানেল হানাবাড়ির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা ওর চ্যানেলটা থেকেও ঘুরে এসো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরো বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।